পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য হাহাকার, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি চরমে। শেরপুর ও চট্টগ্রামে 24,000 লিটার উদ্ধার, মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। অবহেলা আর অনিয়মেই পদ্মায় বাসডুবি, দুর্ঘটনা কবলিত যানবাহনের রেজিস্ট্রেশন স্থগিত। 3000 লেভেল ক্রসিং এর অর্ধেকের বেশি অবৈধ, নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দ্রুতই ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রীর। এবং টানা ছুটিতে ঈদ আনন্দে মাতোয়ারা পর্যটক, পাহাড় থেকে সমুদ্রে সব জায়গায় দর্শনার্থীর ঢল। কাছ থেকে প্রকৃতিকে ছুঁয়ে দেখার রোমাঞ্চকর অনুভূতি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ছুটির দিনও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য হাহাকার। পাম্পগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ লাইন, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকের। এমন পরিস্থিতিতে তেলের দাম না বাড়িয়ে সরকার প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আর মন্ত্রীর দাবি, কালোবাজারিদের মজুতের কারণেই ভোগান্তি বেড়েছে। কোনো পাম্প বন্ধ আবার সচল, কোনো পাম্পে এভাবে লিখে রাখা হয়েছে জ্বালানি তেল সংকটের কথা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে চোখে পড়ছে এমন দৃশ্য। যেসব পাম্পে তেল মিলছে সেখানে লেগে আছে মোটরসাইকেল সহ যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় বেকায়দায় চালকরা। নিরুপায় পাম্প কর্তৃপক্ষ বলছেন, যোগান পেলে সরবরাহ করছেন তারা। সব জায়গায় স্টিকার লাগায় রাখছে যে অকটেন নাই, ডিজেল নাই। আমি গাড়ি চালাইলে কিছু টাকা আমার ইনকাম হইতো, সেখান থেকে এত ইনকাম হচ্ছে না, বসে আছি শুধু তেলের জন্যই। বলতেছে যে তেল নাই, ওই ওনাদের গাড়ি নাকি ডিপোতে আছে, ডিপো থেকে কখন রিফিল হয় কখন আসে বলতে পারতেছে না। গাড়ি সকালবেলা একটা আসছে, কিছুক্ষণ আগে একটা আসছে, আশা করি এতে হয়ে যাবে আমাদের। ঢাকার মতো জ্বালানি তেলের তীব্র সংকটে বন্দরনগরী চট্টগ্রামও। অধিকাংশ পাম্পে বিক্রি বন্ধ, কোথাও মিললেও সরবরাহ করা হচ্ছে সীমিত পরিমাণে। দ্রুত সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। আমি কালুরঘাট থেকে আইছি, পথে যতগুলো পাম্প পাইছি 7-8টা পাম্প পাইছি, কোনো পাম্পে তেল নাই। দেশের বিভিন্ন জেলাতেও পরিস্থিতি কম বেশি একই রকম। তেল সংগ্রহ করতে পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় শত শত গাড়ি। সুযোগ বুঝে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে পেট্রোল অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও সীমিত পরিসরে পাওয়া গেলেও অধিকাংশ পাম্পেই তেল নেই। সবাই বলতেছে তেল আছে, কিন্তু শুধু পাম্পে আসলেই দেখা যায় তেল নাই। জানতে পারছি তেল দিচ্ছে, কিন্তু আইসা দিয়ে তেল বন্ধ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী বলেন, কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। আর যশোরে প্রতিমন্ত্রী জানান, প্রতিদিন জ্বালানি খাতে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে, এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এদিকে দুপুরে ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে 5000 টন ডিজেল পৌঁছেছে দিনাজপুর পার্বতীপুর ডিপোতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন, সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, এই মুহূর্তে আমার পিছনের মোটরসাইকেল চালকদের তীব্র সারি দেখলেই কিন্তু বোঝা যায় কতটা সংকট তীব্র হয়েছে রংপুর অঞ্চলে জ্বালানি তেলের। এবং বলে রাখি, রংপুর অঞ্চলে শুধু মোটরসাইকেল চালক না, যেগুলো গণপরিবহন রয়েছে, বিশেষ করে যাত্রীবাহী বাস কিংবা পণ্যবাহী ট্রাক, তাদেরকেও কিন্তু এইরকম লাইনে দাঁড়িয়ে কিন্তু তাদের যে জ্বালানি তেল সেটি সংগ্রহ করতে হচ্ছে। এই মুহূর্তে আমি আছি রংপুরের তেল শাপলা চত্বর এলাকায়। এখানে শাপলা তেল পাম্পে রয়েছে। এখানে কিন্তু জুম্মার নামাজ বাদ কিন্তু মানুষের যে বিশেষ করে মোটর বাইক চালকদের যে সারি সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছে। এই তেল পাম্পটির দুই পাশে শত শত মোটরসাইকেল চালক আসলে তাদের তেল সংগ্রহ করবার জন্য আসলে অপেক্ষা করছেন এবং মাঝে মাঝে কিন্তু অপ্রীতিকর ঘটনাও ঘটছে। চালকরা আসলে মাঝে মাঝে বিশৃঙ্খলা তৈরি করছেন। এখানে যেহেতু 200 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, সে কারণে কিন্তু প্রশাসনের কিন্তু কয়েকজনকে কিন্তু আমরা দেখেছি এই তেল পাম্পগুলোতে। এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি তেল পাম্পে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে 2 জন করে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং বলে রাখি, জেলার
48টি তেল পাম্প রয়েছে, তার মধ্যে কিন্তু 20টিরও বেশি তেল পাম্প এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ সংকটের কারণে। সেই কারণেই কিন্তু আসলে যে তেল পাম্পগুলো খোলা রয়েছে এই মুহূর্তে, সেই তেল পাম্পগুলোতে কিন্তু মোটরসাইকেল চালক সহ পরিবহন চালক যারা রয়েছেন তাদের কিন্তু তীব্র ভিড় আমরা দেখছি। এবং গত কয়েক দিন ধরে, কয়েক সপ্তাহ ধরে কিন্তু বলা চলে এই জ্বালানি তেলের যে সংকট সেটি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবং জেলার যে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রয়েছেন আজিজুল হক মিন্টু, তিনি যেটি বলছেন যে তাদের প্রতিদিনের যে সরবরাহ, সেই সরবরাহ আসলে অনুযায়ী তেল না পাবার কারণেই কিন্তু তাদের আসলে এই সংকটটি তৈরি হয়েছে। এবং রংপুর যে তেলের ডিপোগুলো রয়েছে, জ্বালানি তেলের 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা 3টি ডিপোর যারা রয়েছে সংশ্লিষ্ট, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে রংপুর তাদের যে আওতাধীন এলাকা, সেখানে প্রতিদিন 12 লাখ লিটার আসলে জ্বালানি তেল প্রয়োজন হয়, কিন্তু তার তুলনায় আসলে তারা সরবরাহ করতে পারতেছে 3 থেকে 4 লাখ লিটার তেল। সে কারণে আসলে এই সংকটটি হচ্ছে। এবং এই সংকট দূর করবার জন্য তারা যেটি বলছেন যে রেশনিং পদ্ধতিতে কিন্তু আসলে তারা তেল দিচ্ছেন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের আসলে 200 থেকে 300 টাকার বেশি আসলে পেট্রোল দেওয়া হচ্ছে না। অকটেন কোনো পাম্পেই আসলে পাওয়া যাচ্ছে না। পেট্রোল 200 থেকে 300 টাকার বেশি দেওয়া হচ্ছে না। এবং ডিজেলের কথা যদি বলি, যেগুলো ভারী যানবাহন, বাস অথবা ট্রাক, তাদেরকে 15 থেকে 20 অথবা সর্বোচ্চ 25 লিটার পর্যন্ত ডিজেল দেওয়া হচ্ছে। এবং ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে, মাইক্রো কিংবা পিক আপ, সেগুলোকে 10 থেকে 15 লিটার পর্যন্ত ডিজেল দেওয়া হচ্ছে। তো এই যে সংকট, এই সংকট কিন্তু প্রতিটি তেল পাম্পে রয়েছে বিভাগের। তো সব মিলে এই ছিল রংপুর থেকে জ্বালানি তেল সংকটের সবশেষ। রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। শনিবার থেকে জ্বালানি তেল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এক ভিডিও বার্তায় সংগঠনটির আহ্বায়ক জানান, টানা ছুটির কারণে অনেক পাম্প স্বাভাবিক তেল সরবরাহ করতে পারেনি। গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি। জ্বালানি তেল কিনতে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়। আপনারা প্রয়োজনের অতিরিক্ত তেল কিনবেন না, আর পেট্রোল পাম্পে অযথা হুমড়ি খেয়ে পড়বেন না। বারবার একই কথা বলতেছি, কিন্তু আপনারা কোনোভাবেই সংযত হচ্ছেন না। এখন সরকার বাধ্য হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাবে, সেটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। একটা সমস্যা হয়েছে, মার্চ মাসে অতিমাত্রায় ছুটি থাকার কারণে আমরা কন্টিনিউয়াস সাপ্লাই নিতে পারিনি, যার ফলে অনেক পাম্প অনেক জায়গায় হয়তো তেল শূন্য হয়েছে। তো এটাকে নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই। আগামীকাল থেকে সবকিছু স্বাভাবিক হবে বলে আমি আশাবাদী। চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা প্রায় 6,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহার হওয়া 3টি পাম্পও। তবে জড়িত কাউকে আটক করা যায়নি। এদিকে শেরপুরে আবাসিক ভবনে অবৈধ 18,000 লিটার ডিজেল মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে চট্টগ্রামের বিমানবন্দর এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জরাজীর্ণ টিনশেডের কয়েকটি কক্ষ থেকে 30টি ড্রামে প্রায় 4,600 লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া 200 লিটার মোবিল এবং 20 লিটার অকটেনও উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহার হওয়া 3টি পাম্পও। প্রশাসন সহ মিলে এরা সিন্ডিকেট করছে। আলমগীর চৌধুরী এখানে যতগুলো তেলের দোকান আছে, 6-7টা তেলের দোকান আছে, ওই তেলের দোকানে ইনভেস্ট করে আলমগীর চৌধুরী ইনভেস্ট করে। তেল এরা কেউ বেচতে পারবে না, সব তেল যা পাবে সবাই, আর 9টা সিন্ডিকেটে তেল সব এখানে জমা হয়, মজুত হয়। এই কিছু থাকে না, অবৈধ বিক্রেতা থাকে না, ওইরকম একটা টাইপ অফ গুদাম ঘর আর কি, সাইডে আর কি দোকান, ওই জায়গায় আর কি ওইখানে অভিযান করে দেখা গেল যে ওইখানে প্রায় 30 প্রায় না আর কি 30 বেল প্রায় 6,000 লিটার তেল পাওয়া গেল। এই বিষয়ে বক্তব্য দিতে অস্বীকৃতি জানায় পতেঙ্গা থানায় দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে স্থানীয়দের দাবি, অবৈধভাবে মজুদ এসব জ্বালানি তেল মূলত রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে অনিয়মের মাধ্যমে বিক্রি হয় এসব প্রতিষ্ঠানে, যা সরবরাহ করে সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি অসাধু চক্র। একটু পর গ্যাপে এরকম অবৈধ কারখানা, তেলের কারখানা মজুত করা আছে, অনেকগুলো তেল আছে এখানে। আমরা সাধারণ মানুষ তেল পাচ্ছি না, বাইক নিয়ে কোথাও যাবো তাও পাচ্ছি না, বা গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাবো ফ্যামিলি নিয়ে তাও পাচ্ছি না। তেলের ফ্যাক্টরি তেল নেই, আপনার যেখানে তেল নেই, কিন্তু ওদের কাছে তেল দেখছেন কতগুলো, অনেকগুলো তেল এখানে মজুত করা আছে।
এদিকে বৃহস্পতিবার রাতে শেরপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে 18,000 লিটার ডিজেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। অবৈধ তেল মজুদের দায়ে ওই ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। প্রয়োজনীয় জ্বালানির অভাবে চরম সংকটে পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন ব্যবস্থা। বেশি সমস্যায় পড়েছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত কয়লা পরিবহন করা লাইটার জাহাজগুলো। প্রতিদিন 3 লাখ লিটার চাহিদার বিপরীতে মিলছে 1 লাখ লিটারেরও কম জ্বালানি। কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন বিঘ্ন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে বর্তমানে সচল কয়লা ভিত্তিক 6টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র মাতার বাড়ি ছাড়া বাকি 5টি কেন্দ্রে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা সরবরাহ করা হয়। মাসে যার পরিমাণ অন্তত 8.5 লাখ মেট্রিক টন। আর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এসব কয়লা নৌপথে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছাতে 400 থেকে 420টি লাইটার জাহাজের প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে ডিজেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ অনেকটা দুরূহ হয়ে পড়েছে। কয়লা যখন পরিবহনে ব্যাহত হবে তখন বিদ্যুৎ উৎপাদনও কিন্তু ব্যাহত হবে। তো বিদ্যুৎ উৎপাদন যখন ব্যাহত হবে তখন অটোমেটিকলি লোডশেডিং একটা আমরা পড়ব বলে আমার মনে হচ্ছে। মূলত বিশাল আয়তনের কারণে যেসব জাহাজ বন্দরের প্রধান জেটিতে বার্থিংয়ের সুযোগ থাকে না, সেসব মাদার ভেসেল বন্দরের নৌসীমা অর্থাৎ মহেশখালী এবং কুতুবদিয়ায় অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী লাইটারের জাহাজ রয়েছে 1200-র কাছাকাছি। বাংলাদেশের পুরো নৌপথে শুধুমাত্র চট্টগ্রাম, ঢাকা এবং মোংলায় ফ্লোটিং জেটির মাধ্যমে লাইটারের জাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। এর মধ্যে প্রতিদিনই অন্তত 3 থেকে 4 লাখ লিটার জ্বালানি প্রয়োজন। পদ্মা মেঘনা যমুনার ডিলাররা আমাদেরকে বলতেছে ওরা পদ্মা মেঘনা যমুনা থেকে তেল পাচ্ছে না, বিদায় আপনাদেরকে আমরা তেল দিতে পারতেছি না। প্রতিদিন মনে করেন ওয়াটার সেলে যদি আপনার 100 জাত বরাদ্দ হয় 4 লাখ লিটার লাগে, হয়তো সেখানে আপনি 20,000 30,000 পাচ্ছেন। সেটা দিয়ে লোড করে আসে বসে থাকে 3 দিন 4 দিন। জ্বালানি সংকটের কারণে লাইটার জাহাজগুলো বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেলের কাছে পৌঁছাতে না পারলে পণ্য লোড আনলোডে ধীরগতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিপিসিকে। বিপিসি কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি যাতে লাইটার জাহাজগুলো তাদের যদি কোনো জ্বালানি সংকট থাকে সেটা যেন তাদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময় তাদেরকে প্রোভাইড করা হয়। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 96টি জাহাজের অবস্থান রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি। 999-এ কল পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে অভিযান। 11টি ঘোড়া জব্দ, পলাতক অভিযুক্তরা। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলছে মাতম। স্বজনদের চিরবিদায় জানাতে এসে শোক স্তব্ধ স্বজনরা। আর পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা বেঁচে যাওয়া আবরার। জুমার নামাজের পর জানাজা শেষে লক্ষ্মীপুরে মুফতি আব্দুল মমিনের শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মুফতি আব্দুল মমিন ও তার পরিবারের 4 সদস্যের। একই পরিবারের 4 জনকে বিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা। বৃহস্পতিবার নোয়াখালীর সোনাইমুড়ি থেকে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন রাজধানী মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মমিন। কুমিল্লার বড়িকচংয়ে একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এই সময় চট্টগ্রামগামী ইস্টার লাইন পরিবহনের বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে মুহূর্তেই নিভে যায় পরিবারের 4 জন সহ 5 জনের প্রাণ। ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোররাতেই 4 জনের মরদেহ লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি এলাকায় আব্দুল মমিনের শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। ওখানেই মারা গেছে। আসর নামাজ পড়ে যখন বের হবে তখনই গাড়িটা উঠার সাথে আর এদিক থেকে এসে স্টালেন ধাক্কা দিয়েছে। বাগনা সহ আমার 4 জন পরিবারকে হারাইছি। আমরা এর ক্ষতিপূরণ দাবি করি। আর হোটেল মিয়ামি এবং স্টার লাইনকে
বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই। স্বজনরা জানান সংঘর্ষের পর বাসটি মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। দুর্ঘটনা থেকে আহত অবস্থায় বেঁচে যায় 12 বছর বয়সী ছেলে আবরার। চিকিৎসা শেষে নানার বাড়িতে নিয়ে আসা হয় তাকে। পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা আবরার। গাড়ি নিয়ে যাওয়ার সময় মেন রাস্তাটার সময় বাস এসে ধাক্কা মারে, পরে যে গাড়ি পুরো অর্ধেক পুড়েছে। দাপনের জন্য শোকাহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে 25,000 টাকার সহায়তা। এছাড়াও 5 লাখ টাকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আহত হয় এবং যারা নিহত হয়, নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে। জুমার নামাজের পর জানাজা শেষে দাফন করা হয় 4 জনকে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবিতে নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো চালানো হয় উদ্ধার কাজ। মরদেহ উদ্ধারে শেষ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে 2টি তদন্ত কমিটি। বাতিল করা হয়েছে দুর্ঘটনা কবলিত সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন। শুক্রবার সকাল থেকে তৃতীয় দিনের মতো দৌলতদিয়ায় শুরু হয় উদ্ধার কাজ। নদীতে একযোগে অভিযান চালায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। স্পিড বোট নিয়ে পদ্মা নদীর আশপাশের বিভিন্ন এলাকা ঘুরছেন ডুবুরিরা। ঠিক কতজন নিখোঁজ রয়েছে তার নির্দিষ্ট পরিসংখ্যান এখনো অজানা। নদী পারেও ছিল না স্বজনদের ভিড়। ফেরিঘাটে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এত বড় দুর্ঘটনা আমরা দেখি নাই কোনোদিন। রাজগিনে বাড়াইলো, টাইনে টেনে উপরে উঠাইলো গামছা দিয়ে। লাল নদী থাকেও, কিন্তু এখন এখানে নাই। স্রোতে ভাসি চলে গেছে, ফাঁকে যাই উঠছে। তো মানুষ কিভাবে এরকম ভাবে গাড়ি চালা বা কি আসবে বিষয় ওটা সরকার দেখতে হবে। তারপর প্রশাসন আছে, প্রশাসন এগুলোর ভিতরে নজরদারি করতে হবে। মরদেহ উদ্ধারে শেষ পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 2টা টিম হয়ে আমরা ভাগ হয়ে একটা ঘটনাস্থলে রেস্কিউ করতেছি, আর একটা আশেপাশে এলাকায় স্পিডবোট দিয়ে আমরা সার্চ করতেছি। বুধবার বিকেলে অর্ধশত যাত্রী নিয়ে ফেরিতে ওঠার সময় ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাতিল করা হয়েছে দুর্ঘটনা কবলিত বাসটির রেজিস্ট্রেশন। ওমর ফারুক, সময় সংবাদ। যশোরে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে যানটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিকেলে যশোর নড়াইল মহাসড়কের ফতেপুর দাইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস যাত্রা শুরুর আগেই গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। সেটি মেরামত করে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। সদর উপজেলার দায়তলা এলাকায় পৌঁছালে পুনরায় পাইপলাইনের সমস্যা দেখা দেয় ও মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসের ভেতরে ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দেশের 3000 কিলোমিটার রেলপথের প্রতি কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং, যার মধ্যে 1500-এরও বেশি অবৈধ। বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনে রেলের অনুমতি ছাড়াই বানিয়েছে এসব ক্রসিং। অবৈধ এসব ক্রসিংয়ে নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। ফলে উন্মুক্ত এসব ক্রসিং হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। রেলের লেভেল ক্রসিং দিয়ে নাজমুস সালেহির 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। সড়কের মাঝখানে এ যেন মৃত্যুফাঁদ। তীব্র গতিতে ছুটে চলা ট্রেন আর সড়ক পথের বাহন মিলেছে একই মোহনায়। একটু অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, অথচ এখানে নেই কোনো ব্যারিকেড, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নেই, হুট করে গাড়ি ঢুকে পড়ে। এখানে প্রায় 20 বছর থেকে গেট নাই, এখানে দুর্ঘটনা প্রায় ঘটে। দেশে 3000 লেভেল ক্রসিং এর মধ্যে 50%-রও বেশি অবৈধ। নিজেদের প্রয়োজনে কারা ব্যক্তি উদ্যোগে এসব গড়ে তুলেছে তা জানা নেই রেলওয়ের। সাইনবোর্ড ঝুলিয়ে যেন সব দায় শেষ। মাঝখানে যায় এরা আটকে পড়লেই ট্রেন তো আসলো, তখন তো আর বাইরের কোনো উপায় নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা আপনার গুন্ডি দিয়ে গেছে, এটাও আপনার সময় মতো বাজে না, আপনার গাড়ি যাওয়ার পরে বাজে। অবৈধ এসব উন্মুক্ত লেভেল ক্রসিং এর প্রতিটি মৃত্যু ফাঁদ।
ট্রেন যাওয়া আসার সময় স্থানীয় জনগণ হাতের ইশারায় সতর্ক করেন সড়ক পথের যাত্রীদের। যারা দোকানে বসে থাকে তারাই কয় যে গাড়ি এতে খারাপ, থামো থামো থামো, এইভাবে থামায়। সতর্ক আমরা না করি, নগদ ট্যাক্সি নেব, নিজ নিজ দায়িত্ব পার করে গাড়ি, এরপরেও দুর্ঘটনা ঘটে। রেল বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে গড়ে তোলা বেশিরভাগ লেভেল ক্রসিংই অপ্রয়োজনীয়। এসবের কারণে গতি কমছে ট্রেনের, বাড়ছে দুর্ঘটনা। তাই এগুলো দ্রুত বন্ধের পরামর্শ তাদের। যেখানে যানবাহনের ফ্রিকোয়েন্সি একেবারেই কম, জরিপ করে সেটা যদি অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আমি মনে করি এসব বন্ধ করে দেওয়া উচিত। কারণ ঝুঁকি নিয়ে চলা মানেই যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। রেল প্রতিমন্ত্রী বলছেন, শিগগিরই এ কাজের উদ্যোগ নেওয়া হবে। ওই রেল ক্রসিংগুলিকে সক্ষমতা আনতে হবে যাতায়াতের জন্য, অথবা এগুলিকে বন্ধ করে দিতে হবে, এবং সেই কাজটি করার জন্য আমরা রেল কর্তৃপক্ষ বলেছি। সারা দেশে রেলের বৈধ লেভেল ক্রসিংয়ের ৮০% ঝুঁকিপূর্ণ, আর 40%ই নেই প্রয়োজনীয় গেটম্যান। এটি রেলের একটি বৈধ লেভেল ক্রসিং। এখানে গেটম্যান থাকলেও নেই গাড়ি আটকানোর জন্য কোনো রকমের ব্যারিকেড। ফলে এরকম সামান্য দড়ি দিয়ে চলছে যাত্রী পারাপারের কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যদি সারা দেশের লেভেল ক্রসিংগুলোকে আধুনিকায়ন করা না যায় অথবা বন্ধ করে দেওয়া না যায় অবৈধ লেভেল ক্রসিংগুলো, তাহলে প্রতিনিয়ত বাড়বে দুর্ঘটনা, বাড়বে মৃত্যু। নাজমুস সালেহী, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ক নীতি দত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে একটি দোকানে বসেছিলেন নীতি দত্ত। এ সময় খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অগ্নিসংযোগ করা হয় অন্তত ৩০টি বাড়িতে। চিতলমারের চিঙ্গরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে শেখ বাড়ির সঙ্গে বিশ্বাস বাড়ির বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে রাজীব শেখ নামে একজনের মৃত্যু হয়। ভাঙচুর ও লুটপাট করে পুড়িয়ে দেয় ঘরবাড়ি। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শরীয়তপুরে পূর্ব বিরোধ মীমাংসার কথা বলে বিএনপির ৬ সমর্থককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। সকালে ডামুড্ডা উপজেলার চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় ফিরে বিরোধ মীমাংসার উদ্যোগ নেন ধানকাঠি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শাওন ও তার সহযোগীরা। বিরোধ মীমাংসায় বিএনপি সমর্থক মালেক খান সহ কয়েকজন শাওনের বাড়িতে যায়। সে সময় তাদের উপর হামলার অভিযোগ ওঠে শাওন ও তার সমর্থকদের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শাওনের বাড়িতে আগুন দেয় স্থানীয়রা। ভাঙচুর করে শাওনের সমর্থক রিফাতের বাড়িও। এলাকায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। নরসিংদীতে গ্যারেজ মালিকের বাবা ও ভাইকে কুপিয়ে আহত করে ইজি বাইকের ব্যাটারি লুট করে পালিয়েছে ডাকাতেরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চিনিশপুরের একটি গ্যারেজে রাখা মোটরসাইকেলের জিপিএস প্রযুক্তিতে মোবাইলে কল আসলে সন্দেহ হয় মালিকের। পরে গ্যারেজে গিয়ে পাহারাদার ও এক ইজি বাইক চালককে বেঁধে রাখা অবস্থায় দেখতে পান মালিক এবং তার বাবা ও ভাই। এ সময় বাবা ও ভাইকে ছুরিকাঘাত করে ইজি বাইকের ব্যাটারি লুট করে পালিয়ে যায় ডাকাতেরা। পরে আহত ২ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে খুলনায়। গত ২ মাসে মহানগরীতে ৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অর্ধশতাধিক। আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। যদিও পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছেন তারা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। আহত হয়েছেন অর্ধশতাধিক। মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, রাজনৈতিক কোন্দলে ঘটছে এমন নৃশংসতা। গোয়েন্দা সংস্থা তথ্য মতে মহানগরীতে ৬ থেকে ৭টি সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। হরে ধরে আইন প্রণয়ন করলে হবে না, সময় উপযোগী আইন প্রয়োগ এবং প্রণয়ন এবং সেটার কঠোর প্রয়োগ, এটাকে নিশ্চিত করা প্রয়োজন। পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছেন তারা। তবে জামিনে বেরিয়ে আসামিরা আবারও জড়িয়ে পড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। আইনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো ফলো করে
করে আমরা অপরাধগুলো নিবারণের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের কিন্তু অভিযান চলমান আছে, আর এখন ইন্টেলিজেন্স বেস পুলিশিং আমরা করতেছি। গত 2 মাসে 8টি হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় আসামি অন্তত 30 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। রূপগঞ্জে ঘোড়ার মাংস বিক্রি করছিল একটি চক্র। অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করা হয় 11টি ঘোড়া, তবে পালিয়ে যায় অভিযুক্তরা। রাতে পূর্বাচল উপশহরে 10 নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জমির মালিক জানান, প্লটে ঘোড়ার মাংস দেখতে পেলে ফোন দেওয়া হয় জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও র্যাব 1-এর সদস্যরা। জব্দ করা হয় জবাই করা অন্তত 9টি ঘোড়া। জীবিত উদ্ধার করা হয় 11টি। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, এলাকাটি নির্জন হওয়ায় চক্রটি সেখানে প্রায়ই ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি করে বিভিন্ন এলাকায়। অনেক কাইটা পিস করে রাখছে, এরা এনতে সাপ্লাই দেয়। যারা এই সমস্ত কর্মকর্তা তাদের সূক্ষ্ম বিচার চাই। আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব এবং অপরাধীদের যাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, এই জন্য যা যা করণীয় আমরা এটা অবশ্যই করব। মাটি খুঁড়ে এগুলো পুঁতে রাখবো। আর যে জীবিত ঘোড়াগুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি যে আমাদের সাফারি পার্ক অথবা আমাদের চিড়িয়াখানা কিংবা অনেকেই ঘোড়া লালন পালন করেন তাদের জিম্মায় আমরা দিব। দেখছেন বাংলার সময়। টানা ছুটিতে আনন্দ যেন শেষ হচ্ছে না পর্যটকদের। বিনোদন কেন্দ্রগুলোতে এখনও দর্শনার্থীর ঢল। পাহাড় থেকে সমুদ্রে সব জায়গায় পর্যটক সমাগম। তবে পর্যটকদের অসচেতনতায় ঘটছে নানা দুর্ঘটনাও। কি লিখছে? ঈদ শেষ হলেও রয়ে গেছে আনন্দের রেশ। পরিবার বন্ধুদের নিয়ে এখনও মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। টানা ছুটির সুযোগে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটকদের পদচারণায় মুখর। সাগরের উত্তাল ঢেউ আর বিস্তীর্ণ বালিয়াড়িতে চলছে আনন্দ উল্লাস। ঘুরতে আসলাম, বালু নিয়ে খেলতেছি, এটা একটা পিরামিড বানিয়েছি বালুর। তবে সতর্কতার সংকেত উপেক্ষা করে ঝুঁকি নিয়ে পর্যটকরা নেমে যাচ্ছেন সমুদ্র স্নানে। অভিভাবকদের অসতর্কতায় সৈকতে হারিয়ে যাচ্ছে শিশুরাও। গত 7 দিনে প্রায় অর্ধশত হারানো শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইকিং এর মাধ্যমে হুইসেল দিয়ে আমরা সরাসরি পানিতে নামে কিন্তু তাদেরকে সতর্ক করছি। তারা কিন্তু তাদের নিজের জীবনের নিরাপত্তাটা কিন্তু তারা বুঝতে না পারার কারণে হচ্ছে এই দুর্ঘটনাগুলি ঘটছে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে এখনো পর্যটকদের উপচে পড়া ভিড়। আমরা ঘোরাফেরা করতেছি, 2 দিন যাবত আসছি, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমি মনে করি পূরণ হয়েছে। নীল জলরাশিতে নৌকায় করে হ্রদ পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। সাতক্ষীরায় 1 বছরে সূর্যমুখীর চাষ বেড়ে হয়েছে দ্বিগুণ। একই গাছ থেকে তেল ও জ্বালানি পাওয়ায় এই ফসলে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাষ আরও বাড়াতে বিনামূল্যে সার, কীটনাশক বিতরণের দাবি তাদের। চাষাবাদ বাড়াতে চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমদ বাপির রিপোর্ট। সূর্যমুখীর হলুদ ফুলে ভরে গেছে মাঠ, অনেকেই আসছেন এই সৌন্দর্য উপভোগে। সাতক্ষীরার 7 উপজেলাতেই কমবেশি সূর্যমুখী চাষ হয়েছে। বিশেষ করে লবণাক্ত এলাকা হিসেবে পরিচিত শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জে চাষ হয়েছে তুলনামূলক বেশি। কম খরচে বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। চাষাবাদ আরও বাড়াতে সরকার থেকে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়ার দাবি তাদের। কৃষি বিভাগে আমাদের যে সারটা দেয়, সেটা যদি আমাদের একটু দেয় তাহলে আমরা এই চাষে আরো অনেক উন্নতি আগুয়ে উঠতে পারবো। এই তেল ফসলের চাষ বাড়াতে কৃষকের পাশে থাকার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। এই লবণাক্ত এরিয়ায় যদি আমরা যথাসময় এটা বপন করতে পারি তাহলে এই তেল ফসল এখানে একটি উল্লেখযোগ্য স্থান দখল করবে বলে আমি মনে করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, গত বছর জেলায় সূর্যমুখী চাষ হয়েছিল 107 হেক্টর জমিতে, এবার হয়েছে 228 হেক্টরে। সময় সংবাদ, সাতক্ষীরা। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে সীমাহীন অপেক্ষা, গ্রাহকদের চরম ভোগান্তি। শেরপুর ও চট্টগ্রামে 24,000 লিটার উদ্ধার, মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। অবহেলা আর অনিয়মেই পদ্মায় বাসডুবি, দুর্ঘটনা কবলিত যানবাহনের রেজিস্ট্রেশন স্থগিত। এবং গোপালগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন যুবককে কুপিয়ে জখম। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ককে গুলি করে হত্যা।
এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।